কোটি মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদী। সিঙ্গাপুরে মস্তিষ্কের অস্ত্রোপচারের পর তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করা শরীফ ওসমান হাদীর জাতীয় পতাকায় মোড়ানো মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG385 ফ্লাইটটি শুক্রবার বাংলাদেশ সময় 2:03 সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। ফ্লাইটটি সন্ধ্যা 6টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর তার মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শরীফ ওসমান হাদীর জানাজা অনুষ্ঠিত হবে। গত শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচারের পর গুলির অংশ বের করা হয়। রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে রেফার করা হয়। সোমবার তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। আসন্ন সংসদ নির্বাচনে তিনি ঢাকা 8 আসনের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই শোকের মুহূর্তে আসুন আমরা শহীদ শরীফ ওসমান হাদীর আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি, ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকে। যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহীদ হাদীর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। দর্শক, এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী SM আরিফ, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আরিফ, শহীদ ওসমান হাদীর মরদেহ কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে, তা গ্রহণের প্রস্তুতি কেমন দেখছেন? যাবতীয় কি তথ্য আছে আপনার হাতে? যে সময়টির ছিল, যেটি বলা হয়েছিল ঠিক 6টা নাগাদ হাদীর মরদেহ নিয়ে কিন্তু ঢাকা এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা, আমরা যতটুকু জানতে পেরেছি যে তার কিছু আগেই কিন্তু সেই বিমানটি হাদীকে বহনকারী সেই বিমানটি কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে পারে। সেটি সম্ভাব্য সময় 5:45 হতে পারে এবং হাদীকে কিন্তু এই গতকালকে যে তিনি সিঙ্গাপুরের যে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন, তারপর কিন্তু তার সিঙ্গাপুরে একটি মসজিদে কিন্তু তার জানাজা হয়েছে এবং তারপরেই কিন্তু তাকে নিয়ে আসলে রওনা হয়েছে এই বিমানটি। সেই বিমানটি আমরা যেটি বলছি যে 6টা নাগাদ পৌঁছানোর কথা থাকলেও কিছুক্ষণ আগে কিন্তু বিমানটি এর আগেই পৌঁছানোর কথা রয়েছে। আর একটু যদি জানিয়ে রাখতে থাকি যে এই বিমানবন্দরে হাদীর মরদেহ গ্রহণ করাকে নিয়ে একটি নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রাখা হয়েছে। আমরা প্রতিটি মোড়েই বিমানবন্দরের কিন্তু আমরা ব্যাপক সংখ্যক সেনা সদস্য সহ, পুলিশ সহ সেনা সদস্য সব মিলিয়ে র্যাব, পুলিশ, APBN সদস্য, বিমান বাহিনীর যারা রয়েছে তারাও রয়েছেন, সেনাবাহিনী যেটি বলেছি, এবং সেনাবাহিনী সহ পুলিশ, APBN, সাদা পোশাকধারী পুলিশ রয়েছেন, BGBও রয়েছেন। এরকম সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা যেন নিশ্চিদ্র নিরাপত্তা যেটিকে বলা হয়, সেই নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এই 8 নম্বর গেট থেকেই বের করা হবে এবং আপনি জানেন যে এরপরেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ, সেখানে একটি জানাজা শেষে আগামীকালকে আবার একটি জানাজা হবে। সেটি মানিক মিয়া এভিনিউতে এবং সেটি বাদ জোহর। এবং হাদীর মৃত্যুতে কিন্তু শোক প্রকাশ করেছেন এবং সরকার পক্ষ থেকে শোক প্রকাশ করেছে এবং হাদীকে শহীদ হিসাবে শহীদের মর্যাদা আসন করানো হয়েছে। সরকার কিন্তু সেটি ঘোষণা দিয়েছেন এবং পাশাপাশি তার এই মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক সরকার ঘোষণা করেছেন। তো এখন পর্যন্ত যেটি এই বিমানবন্দরের যে এলাকাটা রয়েছে সেখানে আমরা যে দেখতে পাচ্ছি তাকে তিনি যে আসবেন, সবাই প্রত্যাশা করেছিল হয়তো তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গিয়েছেন এবং তার ফেরাটা এইভাবে কেউ প্রত্যাশা করেননি।
সবাই প্রত্যাশা করেছিলেন তিনি আবার প্রাণ নিয়ে ফিরবেন, অথচ সেটি না হয়ে তিনি কিন্তু নিথর দেহ নিয়ে ফিরছেন এবং তার মরদেহ আমরা যেটি বলেছি যেটি 5:45 থেকে 50-এর মধ্যে কিন্তু সেই যে বিমানটি বাংলাদেশ যে বিমানটি রয়েছে বাণিজ্যিক বিমান, সেই বিমানটি কিন্তু এসে পৌঁছাবে এবং এখানে কিন্তু তাকে গ্রহণ করার জন্য কিন্তু যেটি বলেছি যে নিরাপত্তা সেটি নিশ্চিত করা হয়েছে এবং কয়েকটি স্তরের নিরাপত্তা কিন্তু সেখানে রয়েছে। আমরা র্যাব, পুলিশ, এপিবিএন সদস্য সহ অন্যান্য সেনাবাহিনীও কিন্তু এখানে রয়েছে এবং প্রতিটি মোড়ে মোড়ে তাকে যে রাস্তা দিয়ে নেওয়া হবে সেই রাস্তায়ও কিন্তু আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী থাকতে এবং জানেন যে গত 12 ডিসেম্বর কিন্তু তিনি আততায়ীর গুলিতে আসলে তিনি আহত হন এবং তারপরেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পরে তাকে ওই রাতেই কিন্তু এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এভার কেয়ার থেকে তাকে 15 ডিসেম্বর কিন্তু এই সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় এবং সেখানেই আসলে গতকাল রাত 9টার দিকে, বাংলাদেশ সময় 9টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তো এই যে অবস্থা, তাকে কিন্তু আসলে তাকে নিয়ে কিন্তু যে বিমানটি বলেছি যে 6টার কিছু আগেই কিন্তু তাকে নিয়ে বিমানটি ফিরবে। তো আর তাকে এখানে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন, তাকে কিন্তু গ্রহণ করতে অনেকেই কিন্তু এখানে আসছেন, তার অনুসারীরা আসছেন। তারপর তার যে মুখপাত্র বলছে ইনকিলাব মঞ্চের যারা ইয়ারা রয়েছে তারাও আসছেন। সব মিলিয়ে একটি আবেগঘন পরিবেশ কিন্তু এখানে সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি জানেন যে এই ওসমান হাদি তিনি কিন্তু ঢাকা 8 আসনের নির্বাচনও করার তিনি কিন্তু স্বতন্ত্র থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। তো এখন আসলে যেটি বলেছি যে সরকার পক্ষ থেকে তাকে শহীদ ঘোষণা করা হয়েছে এবং আগামীকালকে একদিনের শোক ঘোষণা হয়েছে। এখানে বিমানবন্দরের যে পরিস্থিতি সেটি মোটামুটি নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাকে গ্রহণ করা হবে, তার যে মরদেহটি সেটি গ্রহণ করা হবে সেটি আমরা জানতে পেরেছি আর দেখতে পাওয়া যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এয়ারপোর্ট থেকে সহকর্মী এস.এম. আরিফ যুক্ত ছিলেন আমাদের সাথে। ওসমান হাদির মরদেহ কিছুক্ষণের মধ্যেই দেশে পৌঁছাবে, সেই যাবতীয় তথ্য জানাচ্ছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটি শহরের খাসমহল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার হাদির মৃত্যুর খবর শুনে তার আত্মীয় স্বজনরা ছুটে আসেন বাসায়। এ সময় হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছে প্রতিবেশী ও সহপাঠীরা। এদিকে হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। জুলাই বিপ্লবের পরে হাদির মতো একজন বীর যোদ্ধাকে কেন নিরাপত্তা দেওয়া হলো না, এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে রাতে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের উপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক হামলা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। এই দুঃসময়ে সরকার পাশে আছে। প্রধান উপদেষ্টা বলেছেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের উপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের উপর হামলার শামিল। এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে। টেলিফোনে আলাপকালে সম্পাদকদের ও সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। খুব শীঘ্রই এই সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানিয়েছেন তিনি। বিচ্ছিন্ন গোষ্ঠীর দ্বারা সংগঠিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে
অন্তর্বর্তী সরকার। দুপুরে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিককে আহ্বান জানানো হচ্ছে কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংগঠিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকুন। সরকার সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, দেশের ইতিহাসে এই সংকটময় সময়ে আমরা একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে, এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা আমরা কোনোভাবেই ব্যাহত হতে দিতে পারি না এবং দেব না। বিবৃতিতে আরও বলা হচ্ছে, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়, এগুলো একটি গুরুতর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে যার জন্য শহীদ শরীফ ওসমান হাদী তার জীবন উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি অবিচল অঙ্গীকার প্রয়োজন। ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনাও গভীরভাবে নিন্দা জানানো হয় বিবৃতিতে। এতে বলা হয়, নতুন বাংলাদেশে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলীয় 2 কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। এমন পরিস্থিতিতে নিজেদের করণীয় ঠিক করতে রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন, জরুরি ভিত্তিতে রাত 8:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরীফ ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরবর্তী মবের ঘটনায় সরকারকে দায়ী করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পশ্চিম মির্জা ফখরুল লিখেছেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এদেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদীর মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদীর আত্মার মাগফিরাতের জন্য, তখন দুটি গণমাধ্যম এবং বরেণ্য সাংবাদিক সহ এই হামলার সংগঠিত হলো। এর তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি উল্লেখ করেন, সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে। হাদীর আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে লন্ডনে একটি সংবাদ সম্মেলনে তিনি এই শোক জানিয়েছেন। তিনি বলেন, শরীফ ওসমান হাদী ছিলেন একজন সাহসী জুলাই যোদ্ধা ও দেশপ্রেমিক। তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। এই সময় জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। তিনি বলেন, আর কোনো দেশপ্রেমিক যোদ্ধাকে হারাতে চান না। ওসমান হাদীর জন্য মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত ও শাহাদাত কামনা করেন ডক্টর শফিকুর রহমান। সরকার একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং এও অঙ্গীকার দিয়েছেন যে যারা খুনি তাদেরকে অবশ্যই খুঁজে বের করে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এবং এই ব্যাপারে কোনো শৈথিল্য প্রদর্শন করা হবে না। আমরা সরকারের কাছে বাড়তি আরেকটি কথা অবশ্যই বলব এবং খুবই সংগত, এটি হচ্ছে জুলাই বিপ্লবীদের জন্য সরকার যেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। আর একটা সন্তানকে আমরা এইভাবে হারাতে চাই না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ। এরই অংশ হিসেবে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জড়ো হন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ছাত্র জনতা। এক পর্যায়ে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেন বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা ওসমান হাদী হত্যার বিচার ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মহাসড়কের ঢাকামুখী লেন বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচল দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানবাহন। প্রায় 1.5 ঘন্টা পর ছাত্র জনতা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। ওসমান হাদীর মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। আজ জুমার নামাজের পর আন্দারকিল্লা জামে মসজিদ, জমেতুল ফালাহ সহ নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। এছাড়া হাটহাজারী, ফটিকছড়ি, সাতকানিয়া ও রাউজানেও মিছিল হয়। বিক্ষোভকারীরা ওসমান হাদী হত্যার দ্রুত বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেন। এর আগে গতরাতে হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নগরীর বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান ও একটি বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার শফিপুর বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শফিপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় পৌঁছে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখে। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভ চলাকালে মহাসড়কে সাময়িক যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়। জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জের বেলকুচি ও চৌহালি উপজেলায় উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সরকারি কলেজ, জামে মসজিদ ও বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেন সরকারি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার HM খোদাদাত হোসেন, মডেল কেয়ারটেকার আব্দুল লতিফ সহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিববৃন্দ। দোয়া মাহফিলে মরহুম শরীফ ওসমান হাদির বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে চাঁপাইনবাবগঞ্জের কোমস্তাপুরে। জুমার নামাজের পর উপজেলার রহনপুর স্টেশন বাজার থেকে সাধারণ ছাত্র সমাজের ব্যানারে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি মিছিল বের করে রহনপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে জামাত মনোনীত প্রার্থী মিজানুর রহমান সহ জামাতের নেতাকর্মীরা একাত্মতা ঘোষণা করে মিছিলে অংশ নেন। বক্তারা বলেন, অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে জয়পুরহাটের কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার শহরের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে 0 পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হাসিবুল ইসলাম সঞ্জিত, জাতীয় নাগরিক পার্টির জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন সহ ছাত্র নেতারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে ময়মনসিংহে ইসলামিক ছাত্র শিবির মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গাঙ্গিনারপাড় মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে মহানগর ছাত্র শিবির সেক্রেটারি ডাক্তার ফাউজান আব্দুর রহমান, অফিস সম্পাদক মাজহারুল ইসলাম ও মিডিয়া সম্পাদক সালমান সোয়াদ বক্তব্য রাখেন। বক্তারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে সকলকে ঐক্যমত হওয়ার আহ্বান জানান, সেই সাথে হাদির খুনিদের অবিলম্বে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি জানান। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে লক্ষ্মীপুরে কফিন মিছিল করেছে ছাত্র জনতা। শুক্রবার বাদ জুমা শহরের চকবাজার মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী এসে কফিন রেখে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এটি পরিকল্পিত হত্যা। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মিছিল চলাকালে হাদির হত্যার বিচার চাই, দোষীদের অবিলম্বে গ্রেফতার করা সহ নানা স্লোগান দেন ছাত্র জনতা। জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এবং তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুয়াডাঙ্গার দর্শনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দর্শনার ছাত্র জনতা ও স্বদেশপ্রেমী মানুষের ব্যানারে জুমার নামাজের পর শহীদ শাহরিয়ার শুভ মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর দর্শনা বাসস্ট্যান্ড চত্বরে মিছিলটি শেষ হয়, প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ শত শত সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তারা শরীফ ওসমান হাদিকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান। প্রতিবাদ সমাবেশ শেষে শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে মানুষ। মানিকগঞ্জের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা ও হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ বিপ্লবী মঞ্চের উদ্যোগে মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকায় শহীদ রফিক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর সেখানে শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজা শেষে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের শাস্তির দাবিতে শহরের
শহীদ সরণি সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তির অভিযোগে কিছু মানুষকে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে মরদেহে আগুন জ্বালিয়ে দেয়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ডুবালিপাড়া এলাকায় পায়োবিয়ানার নিট কম্পোজিট কারখানায় ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, কারখানায় কর্মরত এক শ্রমিকের বিরুদ্ধে মহানবী সম্পর্কে কটূক্তির অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তৌহিদি জনতার হাতে ওই যুবক গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীদের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল আলমগীর। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। এই বিমানবন্দর দিয়ে যাতায়াতকারী আন্তর্জাতিক যাত্রীদের প্রায় ৭৪% প্রবাসী শ্রমিক বলে জানান তিনি। প্রবাসী যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সেবা সহজীকরণ ও যাত্রী সহায়তা কার্যক্রম জোরদার করা হয়েছে। অনুষ্ঠানে বিএমএটির পরিচালক মোহাম্মদ মাসুদ রানা প্রবাসীদের নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরেন। বিমানবন্দর কর্তৃপক্ষ ভবিষ্যতেও প্রবাসী যাত্রীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবা উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর আওতায় ভোলা ও হাতিয়ায় রাতভর অভিযানে ৫ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানায়, ভোলার ভেদুরিয়া এলাকায় বিশেষ অভিযানে 4 জনকে আটক করা হয়। অপরদিকে হাতিয়ায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে আরও 1 জনকে আটক করা হয়। আটককৃতরা নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী বলে জানা গেছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ সুজাউদ্দৌলাকে দীর্ঘ ২৪ বছর পর গ্রেফতার করেছে র্যাব ৭ চট্টগ্রাম। র্যাব ৭-এর সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোজপুর থানার কাজিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের শিমলা মোরদহ গ্রামের দুলাল সরকারকে গ্রেফতার করা হয়। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা থাকায় বাঙ্গালা ইউনিয়নের বনমালী প্রতাপ গ্রামের ফুলানুদ্দিন, বালসাবাড়ি গ্রামের রমজান আলী, দমদমা গ্রামের মরিয়ম খাতুন, ঝিকিরার খলিল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। উল্লাপাড়া মডেল থানা ওসি তদন্ত রূপকর জানিয়েছেন, গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। কুমিল্লার ১৪ গ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে নাসির উদ্দিন নামে চিহ্নিত এক মাটি সিন্ডিকেট সদস্য ও মাটি বিক্রেতাকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ১৪ গ্রাম উপজেলা সহকারী কমিশনার শফকাত আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে উপজেলার কাশীনগর ইউনিয়ন থেকে একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জেলার SSC ৯৫ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানের আহ্বায়ক রাশিদ কবির আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলামিন শাহিন, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল হান্নান খন্দকার সহ অনেকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁদপুরের শাহরাস্তিতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির
নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ মমিনুল হক, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারি লিটন। দোয়া মোনাজাতে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।